সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবার একটা বিষয় নিয়ে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এত কিছুর পরে 11 মাস পরে এসেও আমরা বাংলাদেশের যে গরিব এবং খেটে খাওয়া মানুষ তাদের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি এখনো অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থন দেখছি। আমরা তার একটু নমুনা আপনাদের একটু দেখাতে চাই। যারা আছেন আমরা একটু নমুনাটাকে একটু দেখাই। কি বলে এই মুরব্বী? বঙ্গবন্ধু যেই কার্যকরণ করিয়া গেছে, ও 15 বছরে যা করছে 100 বছর তা কেউ করতে পারবো না। আমাদের সাথে আজকে এই ভিডিওতে উপস্থিত আছেন সুদূর আমেরিকা থেকে প্রফেসর আরিফ খান এবং উপস্থিত আছেন দীপান্বিতা মার্টিন, সাংবাদিক। আমরা প্রথমে একটু যেতে চাচ্ছি যে এই ভিডিওটা আসলে ব্যাপক ভাইরাল এখন। আপনি একটা জিনিস দেখেন, একজন গরিব মানুষ সে একটা কথা বারবার বলছে যে শেখ হাসিনা যা করে গেছে তা 100 বছরও কেউ করতে পারবে না, এবং পাশাপাশি আপনি দেখলেন যে তার বক্তব্যকে সাধারণ মানুষ সেখানে ব্যাপক সমর্থন জানিয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু এই দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের কাছ থেকে একটা জিনিস স্পষ্ট বার্তা আসছে যে শেখ হাসিনাতে তাদের আস্থা আছে। আমি প্রথমে একটু দীপান্বিতা মার্টিনের কাছে যাব, যে আপা, জনগণের এই রিয়াকশনকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আতার ভাই, ধন্যবাদ চেতনা একাত্তর প্ল্যাটফর্মকে, এবং ধন্যবাদ আমার সাথে উপস্থিত রয়েছেন যারা একজন গেস্ট, প্রফেসর ডক্টর আরিফ খান। আমি এই চাচার বক্তব্যের উত্তরটা দেওয়ার আগে আমি শুধু আওয়ামী লীগ সরকারের উন্নয়নের একটা ছোট লিস্ট আপনাকে বলি। সেটা এত বড় যে আমি আসলে এখানে এই মুহূর্তে সবগুলো আসলে পড়ে হয়তো শোনাতে পারবো না। যেগুলো আসলে মেগা প্রজেক্ট হিসাবে বলা হতো সেগুলো, যেমন পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ। উনি যে বলেছেন 15 বছরে যা করে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100 বছরে কেউ করতে পারবে না, সেটা উনি কতটুকু বুঝে বলেছেন তা না, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা দর্শক আছেন তাদের বুঝবার জন্য আমি একটু জিনিসগুলো বলি। হ্যাঁ, আচ্ছা, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ। তার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের আসলে যে জিডিপি এবং মাথাপিছু যে আয় ছিল সেটাও আসলে ইনক্লুডেড হবে। তারপরে হচ্ছে ফ্লাইওভার নির্মাণ, মহাসড়ক গুলো 4, 6, 8 লাইনে উন্নত করা, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙন রোধ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বৈশাখী ভাতা, ডিজিডি কার্ড, ডিজিএফ কার্ড, ওএমএস কর্মসূচি, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। ভাই আমি বলতে গেলে এটা ছিটমহল সমস্যার সমাধান। একটি বাড়ি, একটি খামার প্রকল্প শেখ হাসিনা করে গেছেন, দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ শেখ হাসিনা করে গেছেন, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর। এখন আতাহার ভাই, ভাতা কতগুলো শুনলাম আমরা এখানে, গরিব মানুষ অনেক এমনি 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 শেখ হাসিনার জন্য এরকম বলছে না, এমনি এমনি না। আমরা শুধু স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখেছি গত 15-20 বছরে প্রবাবলি, কিন্তু এই যে গরিব মানুষগুলোর মানে যার স্বামী নেই তাকেও ভাতা দেওয়া হতো, বিধবা ভাতা, এবং এই যে এই পরিমাণ ভাতা, এই সমস্ত ভাতা ইউনূস সরকার, অবৈধ সরকার ক্ষমতা দখলের পরে বন্ধ করে দিয়েছে। গরিবরা কেন চিৎকার করবে না? সাধারণ মানুষ, আপনারা যারা শুনছেন এখন আমাদের এই লাইভটা, আপনারা একবার চিন্তা করুন যে গরিব মানুষ কেন চিন্তা করবে না? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আপনি অনলাইনে যতই ব্যবসা শুরু করেন না কেন,
কিন্তু এখন যে ডেলিভারি সিস্টেম, আমি একদম সিঙ্গেল ইউনিটের জায়গায় আসছি। এখন যে ডেলিভারি সিস্টেম, এক জায়গা থেকে আর এক জায়গায় যে কোনো একটা জিনিস 24 ঘন্টার মধ্যে ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে এখানে চলে আসছে। এখানে আমাদের সঙ্গে একজন খুবই গুণী ব্যক্তি আছেন, ডক্টর আরিফ ভাই, উনি বুঝতে পারবে অর্থনীতির উন্নতি এমনি এমনি হয় না, ডিজিটাল করলেই হয়ে যায় না, কিন্তু তার সঙ্গে যে সাপোর্টিং সিস্টেম সেগুলো শেখ হাসিনা করে গেছে। আপনার কোনো ধারণা আছে ভাই যে অনলাইনে শুধুমাত্র কত হাজার মহিলা এন্টারপ্রেনার হচ্ছে গিয়ে বাণিজ্য করে বিগত 5 বছরে? আপনার সাথে এখানে আপনার এই কথাটা নিয়ে আমি আবার আসবো, কারণ এই বিষয়টা আপনার সাথে আরেকটা প্রশ্ন আমার হবে। তার আগে আমি ভিডিওটা আরেকটু একটু দেখাতে চাই, তার আরিফ ভাইয়ের কাছে হয়ে তারপর আপনার কাছে। কোনো রাজনৈতিক দল করতে পারবে না। ঠিক না ঠিক? পতনের পরে যে আপনি এটা বলছেন, আপনি কি মানে ভয় পাচ্ছেন না? যারে ভয় পাবো আমারে মাইরা লাইবো, আমি মরে যাবো। সত্য কথা কইতে কোনো ভয় নাই। চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি। এই দেশে সবগুলি থানা বিএনপি করছে, এই দেশের সবগুলি থানা বিএনপি লুট করছে, এই দেশে সবগুলি ক্লাব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ভাঙছে, আমলিগের যত ক্লাব সব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ধ্বংস করছে। পাকিস্তানিয়াদের না। আরিফ ভাই, আপনি শুনলেন, সাধারণ মানুষ ভয় কিন্তু পাচ্ছে না, এবং জনগণের সামনে, মানুষের সামনে, জনতার সামনে, এবং আপনি দেখলেন যে প্রত্যেকটা মানুষ তার কথা সমর্থন দিচ্ছে। এবং প্রতিটা ঘটনা, এই জুলাই আন্দোলন যে একটা ষড়যন্ত্র, জুলাই যে বাংলাদেশের মানুষের পিঠে ছুরি মারা হয়েছে, তার প্রত্যেকটা জিনিস কিন্তু এই গরিব মানুষের মুখে ফুটে উঠেছে। আপনি কি বলবেন, এই আওয়ামী লীগকে, এই শেখ হাসিনাকে দমিয়ে রাখা সম্ভব কিনা? এখন আমি কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার গুলো আমি তুলে ধরি, মানে যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণ করতে ওরা অনেকটা বাধ্য হয়েছিল। সেটা হচ্ছে বাংলাদেশের যে ইকোনমিক যে ডেভেলপমেন্ট যে রোল মডেলটা ছিল, এটা হচ্ছে পিপিপি ভিত্তিতে, যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে, এবং এখানে সাধারণত এফডিআই বেশি আসতো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতো। এফডিআই আসলে সুবিধা হয় কি, এফডিআই আসলে যে ওই দেশের ওই প্রজেক্টটা যদি সেভাবে প্রফিটেবল না হয়, তাহলে যারা ইনভেস্ট করেছে তারা ওইটার যেমনটা প্রফিট শেয়ার করবে, ঠিক তেমনটা তারা লসটাও শেয়ার করবে, এবং এটাতে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। যদি লোন আসে তাহলে এটা কনস্ট্যান্টলি লোনে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে, যদি ওটা প্রফিটেবল না হয়, যেমনটা আমরা দেখেছি শ্রীলঙ্কাতে কিংবা পাকিস্তানে। এখন বাংলাদেশের ওইটা প্রধানমন্ত্রী এই ধরনের কোনো ভুল করেননি। উনি সম্পূর্ণ পিপিপিতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন উনি করেছেন। উনি কোনো লোন নিতে চাননি, পদ্মা সেতুর জন্য উনি লোন নিতে চাননি, যেখানে আমাদের বাংলাদেশের প্রধান বিরোধী দল তারা বারবার অপচেষ্টা করেছিল বাংলাদেশ যেন একটা লোন নিতে হয়, এবং তারা ডক্টর ইউনূসকে ইনক্লুড করতে চাচ্ছিল এই বাংলাদেশ অর্থনীতির সাথে, যেন ডক্টর ইউনূস এই লোনগুলো নিয়ে আসবে, কারণ লোন আনলে লোনের একটা কম ইন্টারেস্ট, একটা কমিশন তারা পায় যারা লোনটাকে বাংলাদেশে ডিসপেন্স করবে, এবং বাংলাদেশে অর্থনীতিটা ওই লোনের কবলে চলে যাবে, কারণ ওরা এটা বেশি বেনিফিশিয়ারি হবে, কারণ বিওটি তে হয় সাধারণত, বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার। তো সাথে সাথে বাংলাদেশ সেটা সুযোগ পাবে না, কিন্তু পিপিপি ভিতরে যখন এফডিআই আচ্ছা লোন আসতেছে হয়তোবা, কিন্তু অনেক হাই ইন্টারেস্ট রেটে, মানে ওখানে ওই যারা ব্যাংকার তাদের লাভ হচ্ছে, কারণ বাংলাদেশের ক্রেডিট স্কোর যেহেতু কমে গেছে, ডেভেলপমেন্ট কমে গেছে, জিডিপি কমে গেছে, দেন ইন্টারেস্ট রেটটা একটু বেশি হাই পাচ্ছে ওরা। এটা ওদের জন্য, ব্যাংকারদের জন্য সুবিধা, স্পেশালি মাইক্রো ক্রেডিট যারা ব্যাংকার, ব্র্যাক ব্যাংক বলেন, গ্রামীণ ফাউন্ডেশন বলেন, এদের জন্য, কিংবা এনজিও ব্যাংক যেগুলো আছে, এটা সুবিধা পাচ্ছে, কারণ স্বল্পকালীন এই লোনগুলোতে ইন্টারেস্ট রেট হাই থাকে, অলমোস্ট ডাবল থাকে। আরটা জিনিস হচ্ছে যে আপনার যখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে, তখন একটা দেশে শুধু $1 ইনভেস্টমেন্ট মানে কিন্তু $1 ইনভেস্টমেন্ট নয়। $1 ইনভেস্টমেন্ট মানে কোনো সময় $18 পর্যন্ত ইনভেস্টমেন্ট। মানে ধরেন আমি জাপান থেকে মিৎসুবিশি গাড়ি ওরা ইনভেস্ট করলো বাংলাদেশে, কিংবা হিউন্দাই সাউথ কোরিয়া কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করলো। এই যে ইনভেস্টমেন্টটা হলো, এটাতে কিন্তু ওদের যে ইনোভেশন, ওদের যে R&D, রিসার্চ ডেভেলপমেন্ট, টেকনোলজি, ওরা 15-20 বছর ধরে উদ্ভাবন করেছে, এগুলো এট এ টাইম আমার দেশে চলে আসলো। ওইটার পিছনে আমাদের অনেক খরচ হয়েছে, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে, প্লাস এই যে এটা এখানে বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন হয়ে যে মার্কেটে যাবে, ইউরোপে ওরা যে মার্কেট তৈরি করছে, এটার পিছনে ওরা কয়েক 20-30 বছর খরচ করেছে, টাকা পয়সা খরচ করেছে, সেইটাও আমরা বিনা পয়সায় পেয়ে গেলাম। প্লাস
আমার দেশের লোকজন এটাতে ট্রেইনড হচ্ছে, এই টেকনোলজিটা ট্রান্সফার হচ্ছে আমাদের দেশে, এটা পেয়ে যাচ্ছি। আবার আরেকটা জিনিস ভালো দিক হচ্ছে যে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে যারা ইনভেস্ট করছে তারা যে প্রফিট ডিভিডেন্ড সেটার উপর একটা ট্যাক্স দিচ্ছে আমাদের এনবিআর কে। এবং যারা এখানে যেহেতু পিপিপি থেকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, ধরেন এই যে পদ্মা সেতু, এখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যারা ধরেন যমুনা গ্রুপ কিংবা বসুন্ধরা গ্রুপ, তারা যে দেশের বাইরে যাতে টাকা না নিতে হয়, দেশেই যেন তারা ইনভেস্ট করে, সেটাতে ফরেন রিজার্ভটাকে সংরক্ষণ করা যাচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে ওরাও এটার যে ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিট পাচ্ছে সেই ডিভিডেন্ডের একটা ট্যাক্স তারা গভর্নমেন্টকে দিচ্ছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যতটুকু ইনভেস্ট করছে 30% সেটার তারা ডিভিডেন্ড বাংলাদেশ সরকার উপভোগ করছে। তো ইট ইজ এই ম্যাসিভ মানে প্রফিটেবল পলিসি, যেটাকে আমাদেরকে লোন বেসড পলিসিতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং বর্তমানে বাংলাদেশ আমরা দেখেছেন যে কয়েক ধাপে বিশ্ব ব্যাংক থেকে একবার $50 কোটি, একবার $25 কোটি, আইএমএফ থেকে $1.5 বিলিয়ন আনা হচ্ছে। এবং এগুলো কি খাতে ইউজ হবে? এগুলো বাজেট সাপোর্ট হিসেবে যদিও আনছে, কিন্তু এগুলো মিলিটারি ম্যাপিং এ ইউজ করা হবে। যেমনটা পাকিস্তানকে $2 বিলিয়ন দিয়েছে উইদাউট এনি অডিট। আইএমএফ অডিট ছাড়া যখন লোন দেয় তখন ইমার্জেন্সি লোন, সেগুলো কি হয় মিলিটারি ম্যাপিং এ। যেমন পাকিস্তানের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না, ইন্ডিয়া যেহেতু সামান্য একটু খোঁচাতেই পাকিস্তানের সব ধসে গেছে, ওদের সব মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, ওদেরকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য এই $2 বিলিয়ন দিয়েছে। এবং বাংলাদেশকে ওই $1.5 বিলিয়ন যেটা দিয়েছে, এটা দিয়ে ওরা কিন্তু $900 মিলিয়ন দিয়ে ওরা ব্রিটেন থেকে এই যে রাডার সিস্টেম এনেছে, যেটা লালমনিরহাটে বসাবে। এবং এই $900 মিলিয়ন দিয়ে এনেছে বলেই কিন্তু বিবিসি এই প্রপাগান্ডাটা করেছে। হ্যাঁ, টবি ক্যাটম্যান এবং নিজামী, এই যে ওদের যে ল ফার্ম গুলো দিয়ে। তো আমরা তো এগুলো দেখছি, এগুলো জানছি, কিন্তু আমাদের মানুষ জনগণ কি দেখছে কিনা, তারা কি এটা নিয়ে সচেতন কিনা, এটা হচ্ছে আমাদের ধন্যবাদ জনাব প্রফেসর আরিফ। আমি একটু লাস্ট কোশ্চেন আসতে চাই আপনার কাছে। আপনি বলতেছিলেন হচ্ছে অনলাইন বিজনেস, যারা অনলাইনে ব্যবসা করতেছে, মানে আমি গত 4-5 মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে খবর নিয়েছি যারা অনলাইন বিজনেস করতো, মানে ভয়ঙ্কর ম্যাসাকার, ডিজাস্টার অবস্থা। মানে অনেকে কি করবে এইটার কোনো মানে এই অবস্থা তারা খুঁজে পাচ্ছে না। মানে যেখানে একটা মানুষের মান্থলি মিনিমাম ইনকাম ছিল 50 থেকে 1 লাখ টাকা, সে এখন মাসে 5,000 টাকা ইনকাম তো দূরের কথা, উল্টা তারা যদি বুস্টিং করছে, সেই বুস্টিং করে যে তার খরচটা ওঠানো সেটা পর্যন্ত হচ্ছে না। এই অধপতনের কারণ কি? এই মানে ইউনূস সরকার কেন এটা ব্যাকআপ দিতে পারছে না? এটা ব্যাকআপ উনি কিভাবে দিবে? মানুষের চাহিদা কই, মানুষের টাকা কই ভাই এই এই জিনিসগুলো কিনবার জন্য? এবং আমি যেটা একটু তখন যেটা ব্যাখ্যা করে বলতে চাচ্ছিলাম যে অনলাইনে সবচেয়ে বেশি এন্টারপ্রেনারশিপে ছিল মহিলারা, যেটা আসলেই মাননীয় প্রধানমন্ত্রী করে গিয়েছিলেন। ঘরে বসে যারা অনেকে আবার ওই সময় লাল গুটি তৈরি ছিল, লাল গুটিতে পরিণত হয়েছিল। হ্যাঁ, রাইট, তারাই এখন আসলে সাফারার এবং বুঝতে পারছে বিষয়টা। আপনার তো যোগাযোগ ব্যবস্থা এবং দেশের মধ্যে আভ্যন্তরীণ সমস্ত কিছুর একটা মোবিলিটি থাকতে হবে। আমাদের এই লাইভের ব্যাক অফ দা স্টুডিও আমাদের আরিফ ভাই কিছু কথা বলছিলেন যে এখন হয়তো আসলে বাংলাদেশে এই মুহূর্তে গার্মেন্টস অনেক বন্ধ আছে বলে ইলেকট্রিসিটি যাচ্ছে না। তো আমরা বাইরে থেকে দেখছি যে আসলে দেশটা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে তো এটা ভোগলা অবস্থা একেবারে। তো আমি মাঝখানে একদিন একজনের সাথে লাইভে ইন্টারভিউতে শুনছিলাম যে বলছে যে গ্রামের টন টন সবজি এগুলো পচে যাচ্ছে, কারণ হচ্ছে তাদের কাছে গাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই। আপনার তো মোবিল খরচ আছে, আপনার তো ডিজেল খরচ আছে। তো এই যোগাযোগ মাধ্যম তো ধসে পড়ে কোন কোন সময়, মোবিলিটি থাকবে না, তো এটা তো খুবই স্বাভাবিক। তো এখন তাদের ওইভাবে আগের মতন করে প্রসারটা কিভাবে হবে? দেশ তো ওনারা তো আসলে একটা স্লথে তৈরি করে ফেলেছে। বাইরে থেকে দেখা যাচ্ছে যা কিছু সেটা ঠিক আছে, খুব সুন্দর কথা বললেন আমাদের আরিফ ভাই যে আসলে এই যে লোনের যে কথাগুলো, সেটা একটা অন্যতম কারণ। যোগাযোগ ব্যবস্থার ধস অধঃপতন এবং আগের মতন সবকিছু এত স্মুথলি তো রান করছে না। আমি অনলাইনে এখন দেখেন আপনি দেশের দ্রব্যমূল্যের কথা একটাবার চিন্তা করেন, খাবার বিষয়। এবং আমি বিভিন্ন জায়গা থেকে খবর পাই যে তারা যখন শপিং মলে যাচ্ছে, সেখানে আগে যেই পরিমাণ জিনিস থাকতো এখন জিনিসের পরিমাণ আস্তে 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 কমে আসছে। তো মানুষের তো চাহিদা কমে গেছে কারণ সামর্থ্য নাই। তো অনলাইন ব্যবসা তারা কিভাবে আসলে 5,000 টাকা ইনকাম করবে, কেমনে? এটা সম্ভব না।
হ্যাঁ আতাল ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি আমি এখানে জি কিছু ধন্যবাদ। জিনিস যুক্ত করি। ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশে 80% মানে মোর দেন 80% অ্যারাউন্ড 84% হচ্ছে বাংলাদেশের এমপ্লয়মেন্ট হচ্ছে যেটাকে বলে আম আ ইনডাইরেক্ট এই এমপ্লয়মেন্ট কিংবা আনকনভেনশনাল এমপ্লয়মেন্ট মানে ইরেগুলার এমপ্লয়মেন্ট। যেমন ধরেন একটা সবজি ব্যবসায়ী সে খুচরা পাইকারি থেকে কিনে এনে খুচরা বিক্রি করছে, কিংবা একটা ভ্যান ওই যে ভ্যানে করে যারা ব্যবসা করে, হ্যাঁ? কিংবা এম এম যারা মানে মাঝখানে যে মিডল কানেক্টর যে এই পণ্যগুলো যে আসা এনে পথে, পথে বিক্রি করে। তারপরে আ অনেকে আছে যে দোকানের মুদি দোকানদার। এগুলো এই এমপ্লয়মেন্ট গুলি হচ্ছে 80% এর মোর দেন 80%, হ্যাঁ? যেগুলো আনকনভেনশনাল এমপ্লয়মেন্ট। আর যেগুলো আপনার কনভেনশনাল ডিরেক্ট এমপ্লয়মেন্ট সেগুলো হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 16%। তো এখন এই ইন অ্যা এই যে ইনডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট যেগুলো যে আনকনভেনশনাল এমপ্লয়মেন্ট, এগুলো সাধারণত ইফেক্টেড হয় যদি একটা দেশের সাবসিডিজ কমিয়ে দেওয়া হয়। মানে ভর্তুকি। যেমন ধরেন বাংলাদেশের কৃষকরা সাবসিডিজ পেত আগে, যে ভর্তুকি দিয়ে বাংলাদেশ আগে সার কিনে এনে দেশের জনগণকে সস্তা দামে সার দিত, কিংবা বাংলাদেশের সরকার জ্বালানি কিনে এনে দেশের ভিতরে সস্তা দামে পেট্রোল, ডিজেল এগুলো সাপ্লাই দিত যাতে এই সরবরাহগুলো সম্ভব হয়। কিংবা ওই আ যেহেতু কোলেস্টেরল চালাতে হয়, কোলেস্টেরল চালাতে গেলে কিন্তু জ্বালানি লাগে, ইলেকট্রিসিটি লাগে, গ্যাস লাগে, ডিজেল, পেট্রোল লাগে। সেগুলো যাতে সম্ভব হয় তাহলে ন্যায্য মূল্যে সরকার আবার ন্যায্য মূল্যে কৃষক থেকে পণ্যটা কিনে নিত। এবং এগুলো কোল্ড স্টোরেজ করত যাতে বাইরে থেকে আমদানি না করতে হয়। এইটাই যেন সারা বছর চালানো যায়, হ্যাঁ? এই আমাদের উৎপাদন দিয়ে যাতে চলতে পারি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অ্যা অ্যা যে যে ইন্ডাস্ট্রিজ গুলো সেখানেও কিন্তু ভর্তুকি দিয়ে ইলেকট্রিসিটি ভর্তুকি প্রাইসে তারা গ্যাস পেত, তারা ইন্ডাস্ট্রি গুলো চালাতে পারত। তো এগুলো কিন্তু এখন নেই। কারণ কি IMF, ওয়ার্ল্ড ব্যাংকের লোনের একটা শর্ত হচ্ছে you cannot give them subsidies, you cannot give your citizens subsidies. এই যে সাবসিডিজ স্টিমুলাস, এগুলো যদি স্টিমুলাস সাবসিডিজ যদি প্রণোদনা যদি দেওয়া না হয় তাহলে কি হয়? তাহলে সে দেশের উৎপাদন কমে যায়। উৎপাদন কমে যায়, তারপরে গ্রস এমপ্লয়মেন্ট কমে যায়। তখন মানুষ কিন্তু মাইক্রো ক্রেডিটের দিকে ঝুঁকে, ক্রেডিট নিতে বাধ্য হয়, লোন নিতে বাধ্য হয়। হ্যাঁ? এ ব্যা ব্যা আপনি কানেকশন গুলো খুঁজে আমাদের দীপান নেতা উনি হাসছেন। মানে কানেকশন গুলো খুঁজেন। মানে ব্যাপারটা কি হচ্ছে আরকি। হ্যাঁ? এগুলি যারা অর্থনীতিবিদ তাদের কাছে জিনিসটা পরিষ্কার। কিন্তু জনগণ কি এটা বুঝতে পারছে কিনা? লোন আসলে কি হয়? লোনের সাথে শর্ত আসে যাতে ক্রমবর্ধমান লোনের সাথে পেঁচিয়ে যায়। এই যে আমাদের যে উৎপাদন কমে গেল, এই যে উৎপাদনটা কম হলো কৃষিকাজে কিংবা সার না আসাতে যারা কৃষকরা ন্যায্য মূল্য পেল না, তারা এটা সরবরাহ করতে পারল না। তখন কি হলো? এই যে উৎপাদন কম হলো এবং তারা ওইটার ন্যায্য মূল্য পেল না। এটার জন্য কি করতে হবে? লোন নিতে হবে। যারা কৃষক তারা ন্যায্য মূল্য পায় না তারা ক্রেডিট মাইক্রো ক্রেডিট নিবে। আর আমরা যে যারা দেশের সরবরাহকারী তারা যে কৃষকদের থেকে যে এনাফ উৎপাদন পায়নি সারের অভাবে আমরা দেশের বাইরে থেকে এটা কিনে আনবো। কিনে আনতে গেলে কি হবে? আমাদের লোন এলসি করতে হয়, লোন নিতে হয়। ঠিক আছে? লেটার অফ ক্রেডিট, হ্যাঁ? ইটস এ লোন। এগুলো নিয়ে আমাদের দেশের বাইরে থেকে কিনে আনতে হবে, ইম্পোর্ট করে আনতে হবে খাদ্য দ্রব্য, এবং সেটা আমাদের দেশে সরবরাহ করতে হবে যাতে দেশের বাজারে এট লিস্ট পণ্য থাকে, এবং সেটাও আবার কি মূল্যস্ফীতিতে কেনা বেচা হচ্ছে। কারণ দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনলে কিন্তু এটা মূল্যস্ফীতিতে ও ও ও মানে অতিরিক্ত দামে কেনা বিক্রি করতে হয় আরকি, হ্যাঁ? তো আবার এদিকে আবার ওই IMF এর লোনের একটা শর্ত ছিল যে বাংলাদেশের যে ডলার এক্সচেঞ্জ রেট এটা ফ্লোটিং রেটে দিতে হবে। এটা ক্রলিং পেগে যেটা আগে ছিল সেটা থাকা যাবে না। ফ্লোটিং রেটে দিলে হয় মার্কেট প্রাইসে ছেড়ে দিলে ডলার এগেইনস্ট এ আপনার টাকার মূল্য বৃদ্ধি, মানে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হয়। তাহলে কি হয়? আরো বেশি দাম দিয়ে আমাকে এলসি ডলার করে আমার জিনিসটা ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ? তাহলে আরো বেশি দামে যে কেনা বেচা হবে, মানে মূল্যস্ফীতি আরো বেশি হবে, এবং ডলার যারা লোন দিচ্ছে ওই লোনের টাকাটা তারা ওই সময় পেয়ে যাচ্ছে। কিভাবে পেয়ে যাচ্ছে? ধরেন আমি আমেরিকা, আমি বাংলাদেশকে লোন দিলাম $1.5 বিলিয়ন, কিন্তু আমাকে ক্রলিং পেগের বদলে আমি শর্ত দিলাম আমাকে ফ্লোটিং রেটে দিতে হবে। এই যে ফ্লোটিং রেটে দেওয়াতে আমি যে এক্সট্রা টাকা পাচ্ছি পার ডলারে, ওই টাকা দিয়েই কিন্তু আমি
আমেরিকা থেকে যে আমি যে পণ্য বাংলাদেশ থেকে ইম্পোর্ট করছি গার্মেন্টরি সেক্টর, আমি কিন্তু অতিরিক্ত বেশি পণ্য পাচ্ছি। ওই টাকা দিয়ে কিন্তু আমার যে $1.5 বিলিয়ন দিলাম এটা পোষিয়ে গেল, কারণ সে আমাকে বেশি টাকার মূল্যের পণ্য দিতে বাধ্য হচ্ছে আমার কারেন্সির এগেনস্টে। আমার $1.5 বিলিয়ন কিন্তু আমি ওইখানেই পেয়ে গেলাম, প্লাস আমাকে তারা বাংলাদেশ ইন্টারেস্ট দিচ্ছে এবং তারা যে লোনের ভর্তুকি না দেওয়াতে তারা যে আরো লোন নিচ্ছে, ওই লোনের জালে পেঁচিয়ে যাচ্ছে, সেটাতে কিন্তু আরো লোনের ইন্টারেস্ট দিয়ে যেতে হচ্ছে তাদেরকে আমাকে। তার মানে আরিফ ভাই আপনি বলতে চাচ্ছেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে বাংলাদেশ আস্তে আস্তে মাইক্রো ক্রেডিটের দেশ হয়ে যাচ্ছে, তাই তো? মানে এটা লোন বেসড ইকোনমি, কারণ অনেকে আবার এই দীপান্বিতা মার্টিন, মোদ্দা কথা একটা জায়গায় আসলাম, সেটা হলো যে বাংলাদেশকে তলাবিহীন একদম মানে মাইক্রো ক্রেডিট বিশেষজ্ঞ তো ভাই, আপনি বুঝতেছেন না কেন? ক্রেডিট বিশেষজ্ঞ তো, যে কারণে সবকিছু তো বিশেষজ্ঞ, মানে আবার বাংলাদেশের গরিবকে সেই মাইক্রো ক্রেডিটের জালে ফাঁদানো এবং সেই জালে ফেলে তার ব্যবসাকে মহিমান্বিত করাই হচ্ছে মূলত ইউনূসের কাজ। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের দিনে এই যে একটা জিনিস আমরা বুঝতেছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে রিস্টোর করার ব্যাপারে আমরা একটা জিনিস দেখলাম যে এই গরিব মানুষরা কিন্তু বুঝে ফেলছে ইউনূসের চালাকি। সুতরাং যেভাবে আমরা আজকে রাজপথে মানুষকে প্রতিবাদ করতে দেখলাম, এই প্রতিবাদটা আমরা মনে করি যে আস্তে আস্তে গ্রামগঞ্জে, শহরে, সব পাড়া প্রতিবেশী সব জায়গাতে ছড়িয়ে যাবে। এবং আমি মনে করি ইউনূসের সময় খুব বেশি দিন হাতে নেই, কারণ মানুষ কিন্তু সত্য কথা বলা শুরু করেছে এবং ভয় না পেয়ে কথা বলা শুরু করেছে। এটা আমার মানে এটা খুবই আশার বিষয় যে বাংলাদেশের মানুষ সহায় এবং কিন্তু সহ্যের সীমার বাইরে চলে গেলে তারা যে কি করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবো। ৭১ দেখেছি। ধন্যবাদ। আজকে এই বলে দর্শকদের আমাদের সাথে থাকার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।